আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নিজের বেলায় ঠন ঠন, অন্যের বেলায় 16 আনা। চান্দাবাজের ডিলার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বক্তব্য শুনে সর্বপ্রথম আমার মনের মধ্যে এই কথাটার উদয় হয়েছে, যার কারণে ভিডিওর প্রথমেই বললাম যে নিজের বেলায় ঠন ঠন, অন্যের বেলায় 16 আনা। দেখেন, নিজেরা নিজেদের হিসাব দিতে চায় না, অন্যের হিসাব ঠিকই নিতে চায়। আর এমন মিথ্যা কথা বলে যে মিথ্যা কথাগুলোর মানে ডোলে বেড়ে আটুনে কথা না। ডোলে বেড়ে আটুনে বলতে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা পাওয়ার মতো না। আপনি দেখতেছেন, দেখা শোনা জিনিস আপনার সামনে ডাহা মিশা কথা বলবো, মানে চোখের উপর ধুলা দেওয়া। দেখেন, আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই চাঁদাবাজের ডিলারের সাথে একটু হিসাব আছে, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হিসাবটা আমরা করব। তার আগে আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই আর একজন বিশিষ্ট ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি একটা মন্তব্য করছেন, তার মন্তব্যটা আগে পড়ি, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্যটা পড়বনি। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, শেখ হাসিনার আমলে তা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। তবে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা মানে এই নয় কেউ মিথ্যা তথ্য ছড়াবে বা বিভ্রান্তি তৈরি করবে। মানে তাদের আমলে খুব স্বাধীনতা, এটাই তো বলার চেষ্টা করছে। আচ্ছা, পরিপূর্ণ বক্তব্যটা আগে পড়ি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে। এখন আর ওই আগের মতো নাই। এখন ডাইরেক্ট সংবাদ মাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটানো হয়। তাই তো পরিবেশ পাল্টাইছে না? সরাসরি পত্রিকার নাম ধরে সাংবাদিকদের হুমকি দেয় এই বর্তমান এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীদের নিয়োগকর্তারা। তারা কিন্তু সরাসরি হুমকি, দেখছেনই তো, কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে না। শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তাপসী তাবাসসুম মুর্মি সেই ম্যাজিস্ট্রেটের কী দশা হয়েছিল আপনারা জানেন। এখন পর্যন্ত তাজা প্রমাণ। জনাব আনিস আলমগীর কী অপরাধ? ফেসবুকে তিনি নিহারি খাওয়ার একটা ভিডিও দিচ্ছেন বা ছবি পোস্ট দিচ্ছেন, এটাই তার অপরাধ। কেন? ওইদিকে হাদি ঘটনা, আপনি নিহারি খান, এটাই আপনার অপরাধ। এখন পর্যন্ত কারাগারে। এটাই হলো তাদের স্বাধীনতা। ছোট্ট করে একটু জানিয়ে রাখলাম, কারণ এইটা নিয়ে আলাদা করে কথা বলার মানে সেই নাই, সেই জন্য জানিয়ে রাখলাম। এখন আসেন মূল বিষয়ে। চান্দাবাজের ডিলার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে কথাটা বলছেন, সেই কথাটা আমরা পত্রিকার ভাষায় জানার চেষ্টা করি, তারপরে দেখেন আলোচনায় আসি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তার দল ক্ষমতায় এলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। হিসাব দাও নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই হিসাব প্রকাশ করা হবে বলে জানান তিনি। মানে কত সুন্দর! এটাকে আপনি কি বলবেন? ডাহা মিশা কথা কইবেন, নাকি এটাকে আপনি বলবেন যে জাতির সাথে প্রতারণা? ওই জালিয়াতি আর প্রতারণা কিন্তু একই জিনিস। নিজেরা যে 17 মাস থাকলেন, দেখেন প্রধান উপদেষ্টা যখন প্রথম ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, মানে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হলেন 2024-এর 8ই আগস্ট, তারপরে 11ই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণে বললেন যে প্রত্যেকজন উপদেষ্টার হিসাব প্রকাশ করা হবে প্রতি মাসে মাসে। এখন 17 মাস চলে গেল, অনেকে অবসরে চলে গেছে উপদেষ্টা পদ থেকে, পদত্যাগ করছে, তারপরও তাদের হিসাব দেওয়ার কোনো নাম নাই। অথচ তারা কি স্বপ্ন দেখাইতেছে যে এনসিপি ক্ষমতায় গেলে নাকি এটা বাস্তবায়ন করবে। জামাতের সাথে জোটের সমঝোতা হয়েছে কি 30 আসন, 30 আসন নাকি এনসিপি যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে এনসিপি জামার জোট যদি ক্ষমতায় যায় তারা এটা করতে পারে, তাহলে তাদের হিসাবটা কে দিবে? তোমাদের যে হিসাব আছে একটা 17 মাসের, সেই হিসাবটা কে দিবে, কখন দেবে? দেখেন, ডাহা মিশা কথা যে কয় তার একটা প্রমাণ দিয়ে বক্তব্যের মাঝে আছে। নিজের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টার পদ থেকে সরে আসার সময়
তিনি সরকারি বাড়ি ও জিনিসপত্র ফেরত দিয়েছেন, যা জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে। কি মিছা কথা! আমি গত পরশু দিন আপনাদেরকে একটা ভিডিও দিছি, দেখেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 29শে জানুয়ারির নিউজ, জানুয়ারি মাসের 29 তারিখের। দেখেন শিরোনামটা দেখেন, পদত্যাগ করেও সরকারি বাসায় অফিস আসিফ এবং মাহফুজ পদত্যাগ করার 2 মাস অতিবাহিত হয়ে গেলে যে এখনও সরকারি বাসভবন ব্যবহার করতেছে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। এখন শুধু আপনাদেরকে শিরোনামটা দেখালাম। তাইলে ওইখানে যে তিনি বললেন যে পদত্যাগ করার সাথে সাথে তিনি পদত্যাগ করার উপদেষ্টা পদ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাড়ি জিনিসপত্র ফেরত দিচ্ছেন, তাহলে এর চেয়ে বড় মিছা কথা হইতে পারে? আর একটা দেখেন, তিনি বলেন 11 দলীয় জোট সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্বিগুণ করা হবে। মানে তিনি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তখন যে যুবকদের ট্রেনিং করাইতেছেন, সেটা অবশ্য প্রচার হয়নি, তিনি শুধু মুখে বলছিলেন। সেইটার প্রশিক্ষণ যারা দিতেছেন, ওই প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্বিগুণ করবেন। কেন? পুরো জাতিটাকে কি সশস্ত্র করে গড়ে তুলতে চায় নাকি এই যে চান্দাবাজের ডিলার আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা? এই প্রশ্নটা কিন্তু এখন চলে আসে সামনে। একদিকে প্রধান উপদেষ্টা বলতেছেন যে আগে কোনো ইয়া ছিল না, এখন আছে, এখন বাক স্বাধীনতা আছে, আগে ছিল না, এই কথা বলতেছে। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে যে সরকারি সকল কর্মকর্তাদের তারা হিসাব প্রকাশ করার জন্য একটা ওয়েবসাইট করবেন এবং সেটা বাধ্যতামূলক করে তারা করবেন। মানে সাংঘর্ষিক হয়ে গেল না? দুজনের বক্তব্যটি আমার কাছে মনে হইতেছে সাংঘর্ষিক। নিজেরা যেটা করে না, নিজেরা আড়াল করে রাখছে। এদের তো এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি নির্বাচনী প্রচারণার মুখপাত্র হয়েছেন না কি হয়েছেন? নির্বাচন করলেন না কেন? অবশ্যই তার ভিতরে কোনো কাহিনী আছে। উপদেষ্টা থাকাকালীনই তিনি যেভাবে বিতর্কে জড়ায়, শুধু তিনি নয়, তার বাবাও যে পরিমাণ বিতর্কের মধ্যে জড়ায় পড়ছিল বা নিজেকে জড়াইছে, সেইটা তো নতুন করে আমাদের বলার কিছু নাই, বাংলাদেশের সকল মানুষ জানেন। এমনকি বহির্বিশ্বে যারা বাংলাদেশের একটু খোঁজ খবর রাখেন, তারাও কিন্তু খুব ভালোভাবেই জানেন এই আসিফ মাহমুদের শাসন আমলে তিনি এবং তার বাবার বিরুদ্ধে কতগুলো অভিযোগ সামনে আসছিল। আর এখন বড় বড় কথা বলে। মানে এই নিউজগুলো, এই বক্তব্যগুলো শোনার পরে প্রকৃতপক্ষেই আমি ভাবতে থাকি যে এরা কোন লেভেলের মানুষ। নতুন বন্দোবস্তের কথা বলে, সেগুলো তো বলে আমরা মানে মুখে ফেনা তুলে ফেলাছিলাম। যারা নতুন বন্দোবস্তের কথা বলে নিজেরাই মপতন্ত্র তৈরি করে দিল। এখন ক্ষমতা ছাড়ার পরে কি সুন্দর সুন্দর কথা বলতেছে, অথচ দেখবেন তাদের এই বক্তব্য বাহবা দেওয়ার জন্য বহু লোক খুঁজে পাবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় আফসোস, যে বাংলাদেশে এখনও ওই সমস্ত মানুষ বসবাস করে যারা মানে সত্য সম্পর্কে জানার কোনো আগ্রহী পোষণ করে না, বট বাহিনী হিসাবে কাজ করে। দুঃখ লাগে না? প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।